আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম, শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো। অনলাইনে আগস্ট মাসে তোমাদের সাথে সাক্ষাৎ হলো। আগস্ট মাস কিসের মাস? শোকের মাস। এই মাসে স্বাধীন বাংলার স্থপতি, জাতির পিতা, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বজাতির হাতে সপরিবারে নৃশংসতার শিকার হতে হয়েছিল। যার যোগ্য নেতৃত্বে এদেশের গৌরব সূচিত হয়েছিল, আমরা একটা স্বাধীন দেশের মানচিত্র হিসেবে বাংলাদেশকে পেয়েছিলাম, একটা লাল সবুজের পতাকা পেয়েছিলাম। যিনি মোস্তফা কামাল আতাতুর্ক কিংবা গান্ধীর চেয়েও আরও বেশি সার্থকভাবে জাতির পিতার দাবিদার। এই রাজনীতির কবিকে আজ আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? অস্ত্র, আগ্নেয়গিরি, অগ্নুৎপাত, দুঃখ। এ দ্বারা কি প্রকাশ পাচ্ছে? দুঃখ, কষ্ট, হাহাকার, এই জাতীয় কোনো কাহিনী থাকতে পারে। তাহলে এই ছবিগুলো আমাদের কবিতার কোন পাঠের সাথে সম্পৃক্ত বলে আমরা মনে করছি? আমাদের নিশ্চয়ই মনে আছে, আমাদের ফার্স্ট ইয়ারের শেষের দিকে 2-3টা চ্যাপ্টার আমাদের বাকি ছিল সাম্যবাদী, ঐকতান, সেই অস্ত্র, এই কবিতাগুলো বাকি ছিল। বাকি পাঠগুলো তোমাদের নেক্সট ক্লাসে তোমাদের সাম্যবাদী কবিতা নিয়ে আলোচনা করব। আজকে আমরা, আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না, আমরা সেই অস্ত্র কবিতা নিয়ে আলোচনায় বসেছি। এই কবিতাটির লেখককে কবি আহসান হাবীব। তার পরিচিতি আমাদের জানা আছে, তারপর একটু স্মরণ করিয়ে দিতে চাই। 50-এর দশকের অন্যতম প্রধান জনপ্রিয় কবি ছিলেন শামসুর রহমান। 73 কবিদের প্রথাগত ধারায় তিনি কবিতা লিখেছিলেন আর অর্জন করেছিলেন সুনাম। দেশ এবং জাতির প্রতি তার ছিল গভীর ভালোবাসা, আর সেই ভালোবাসা তিনি তার কাব্যচেতনার মধ্য দিয়ে অত্যন্ত মানবদরদী মানসিকতা নিয়ে স্বল্প ভাষায় ব্যক্ত করেছেন। তার ব্যক্তিগত আবেগ, অনুভূতি, অভিজ্ঞতার কথা, গভীর জীবন ভাবনার কথা তিনি তার কবিতায় আশাবাদী চেতনায় প্রকাশ করেছেন। শামসুর রহমান জন্মগ্রহণ করেছেন বরিশাল জেলার পিরোজপুরে 1917 সালে। মারা গেছেন 1985 সালের 10 জুলাই। আমরা কবিতাটি পড়ব। কবিতাটি পড়ে আমরা পাঠ পরিচিতি লিখতে পারবো, সে অস্ত্র কবিতাটি বিশ্লেষণ করতে পারবো, সে অস্ত্র কবিতার কবি কিসের শান্তি প্রত্যাশা করেছেন সেই ব্যাখ্যাও আমরা করতে পারবো। কবিতায় কবি বলেছেন, আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও, সভ্যতার সেই প্রতিশ্রুতি, সেই অমোঘ অনন্য অস্ত্র আমাকে ফিরিয়ে দাও। কবি চেয়েছেন সভ্যতার অমোঘ অস্ত্রের কথা বলেছেন, যে অস্ত্র ফিরিয়ে দিলে পৃথিবী
হ্যাঁ, কবি প্রত্যাশিত অস্ত্রের কথা বলেছেন, অমোঘ অস্ত্র বলেছেন। সেই অস্ত্র দ্বারা অমোঘ অস্ত্রকে বলেছেন। সেই অমোঘ অস্ত্র হলো কি কবির প্রত্যাশিত অস্ত্র, ভালোবাসা। আর কবি মনে করছেন সেই ভালোবাসার অস্ত্র ফিরিয়ে দিলে পৃথিবীতে কাঙ্ক্ষিত শান্তি ফিরে আসবে। অমোঘ শব্দের অর্থ কি? এর অর্থ হলো অব্যর্থ, সার্থক। কবির সেই প্রত্যাশিত অস্ত্র হচ্ছে ভালোবাসা। আর সেই ভালোবাসাকেই তিনি কি বলেছেন? অমোঘ অস্ত্র বলেছেন। কারণ ভালোবাসা নামক অস্ত্রটি কি করে? হিংসা বিদ্বেষের অবসান করে সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করে, ফলে পৃথিবীতে শান্তি বিরাজ করবে বলে কবি মনে করছেন। আমরা দেখি কবি সভ্যতার প্রতিশ্রুতির কথা বলেছেন। অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ করতে ভালোবাসার বিস্তারের কথা বলেছেন কবি। মানব সভ্যতা আসলে কি হয়েছিল? মানব সভ্যতার ইতিহাসে নানা প্রতিকূলতা পেরিয়ে আজকের অবস্থানে দাঁড়িয়েছে সভ্যতা। ভালোবাসা ও সহমর্মিতায় সেটা সম্ভব হয়েছে। মানুষ যদি হানাহানিতে লিপ্ত থাকতো, পরস্পরকে ঘৃণা করত, তাহলে মানব সমাজের এই যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রা নিঃসন্দেহে ব্যাহত হয়ে পৃথিবী থেকে সভ্যতা বিলীন হয়ে যেত। কবি মনে করছেন সভ্যতার নিকট প্রথম এবং একমাত্র প্রতিশ্রুতি হলো মানুষের প্রতি মানুষের ভালোবাসা। ভালোবাসাই কি করতে পারে? সকল সমস্যার সমাধান করতে পারে বলে কবি মনে করেন। কারণ ভালোবাসার অন্তরে কি আছে? অসীম শক্তি আছে। ভালোবাসা দ্বারা কি করা যায়? অজয়কে জয় করা যায়। ভালোবাসা কি করতে পারে? ভালোবাসা ছড়িয়ে দিতে পারলে সমস্যার সমাধান সম্ভব। মানুষ এই সহজ যে একটা সত্য কথা, এই সত্যকে যদি উপলব্ধি করতে পারে, তাহলে শান্তি পৃথিবীতে ফিরে আসবে, অশান্তি দূর হয়ে যাবে। কবি মনে করেন ভালোবাসার উত্তরণে কি হয়? চিত্ত মহৎ হয়। অমঙ্গল থেকে, অকল্যাণ থেকে মানুষ কি পাবে? মুক্তি পাবে বলে কবি মনে করেন। কবিতাটিকে পৃথিবীবাসীর জন্য কবির প্রার্থনা সঙ্গীত বলা যায়। প্রার্থনা সঙ্গীতে মানুষ কি করে? মানুষ তার সবচেয়ে কাঙ্ক্ষিত জিনিসটি পাওয়ার আকুল আবেদন জানায়। আর মানুষের এই কাঙ্ক্ষিত বস্তুটি কি? শান্তি। আমরা বলি সুখে আছে, শান্তিতে আছে। সুখ আর শান্তি দুটো কি একই কথা? না। সুখ মানুষ অর্থ দিয়ে কিনতে পারে, কিন্তু শান্তি অর্থ দ্বারা কিনতে পারে না। শান্তি অর্জন করতে হয়। আমরা দেখি এই ভালোবাসার অস্ত্রের মাধ্যমে তিনি পৃথিবীতে সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা করার কথা বলেছেন। বলা যায় কবিতাটিকে শান্তিপ্রিয় পৃথিবীবাসীর জন্য কবির এক চিরায়ত প্রার্থনা সঙ্গীত বলা যায় কবিতাটিকে। কবি এই কবিতার মধ্য দিয়ে মানবতাবোধের কথা বলেছেন। মানবতার মানদণ্ড কি বলতো? ভালোবাসা। সমাজে, রাষ্ট্রে বসবাস করতে কি করতে হয়? চর্চার মধ্য দিয়েই কি হয়েছে? মানুষ সামাজিক মানুষ হয়েছে। সমাজ সৃষ্টির প্রথম সত্য কি? ভালোবাসা, সহমর্মিতা, পরোপকার। এগুলো না হলে কি হতো না? এগুলো না হলে সভ্যতা সৃষ্টিই হতো না, তাই না? কবি বলেছেন সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও, যে অস্ত্র উত্তোলিত হলে পৃথিবীর যাবতীয় অস্ত্র হবে আনত। অস্ত্র প্রাগৈতিহাসিক যুগে মানুষ অস্ত্র বানিয়েছিল কেন? আমরা বলতে পারি না?
আমরা সহজেই বলতে পারি অস্ত্র বানিয়েছিল আসলে আত্মরক্ষার জন্য। সভ্যতা এগিয়েছে, আর সেই আত্মরক্ষার অস্ত্র হয়ে উঠেছে আগ্রাসী, মারাত্মক। এই যে মনে করো ক্ষেপণাস্ত্র, আগ্নেয়াস্ত্র, তা দিয়ে কি করছে? তা দিয়ে চারদিক ধ্বংস করছে, মানুষ মরছে, মানুষ মারছে। সেটা পৃথিবীর জন্য কি সুফল বয়ে আনছে? না, কখনোই না। পৃথিবীর জন্য সেটা বিপদ ডেকে আনছে। কবি বলছেন যে অস্ত্র উত্তোলিত হলে পৃথিবী হবে, অরণ্য হবে আরো সবুজ, নদী আরো কল্লোলিত, পাখিরা নীড়ে ঘুমাবে। কবি মনে করছেন, আমরাও মনে করছি যে এই যে মানুষ তার অত্যাধিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে বা কখনো প্রয়োজন মেটাতে শিল্প কারখানা নির্মাণ করছে। হ্যাঁ, এতে করে কি হচ্ছে? পরিবেশ দূষণ হচ্ছে, তাই না? শিল্প কারখানার বর্জ্য পরিবেশের প্রধান শত্রু। আর এতে করে যা হচ্ছে তা হলো অর্থাৎ প্রকৃতি এবং মানব সৃষ্ট দুর্যোগের কথাই কবি বলেছেন। প্রকৃতিতে যে মানুষের সৃষ্ট দুর্যোগই প্রকৃতিতে দুর্ভোগ বয়ে আনছে, এবং এজন্য মানুষই দায়ী। কবি সেই বিষয়টির কথাই বলেছেন। কৃষক কষ্ট করে ফসল ফলায়, আর সেই ফসলে তার স্বাভাবিকভাবেই নিয়তির একটা যোগ তো রয়েছে। অথচ এক সময় এমন ছিল মানুষই মানুষের ফলানো ফসলের ক্ষতি করছে বা জোর করে ফসল কেড়ে নিত, তাই না? তারপর ফসলের কর দিতে হতো জমিদারকে, ঋণ শোধ করতে হতো, কৃষক হতো নিঃস্ব, রিক্ত, শূন্য। বর্তমানে হয়তো ফসল ছিনিয়ে নিচ্ছে না, কিন্তু মানুষের অতি আকাঙ্ক্ষার কারণে কি হচ্ছে? দুর্ভিক্ষ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি প্রকৃতির বুকে নেমে আসছে। এতে করে সবুজ হচ্ছে বিপন্ন। তারপর নদী তার নাব্যতা হারাচ্ছে, নদীতে স্রোত আটকায়, চর জাগে, ফসলের মাঠে পানি আসে না, দুর্ভিক্ষ, ক্ষুধায় খাদ্য সংকট দেখা দেয়, নদী শুকিয়ে যায়, আর প্রাণীকুল বিপন্ন বোধ করে। সৌন্দর্য বিস্তৃত মরুভূমি বিস্তৃত হয়, বিস্তৃতির পরিবর্তে প্রকৃতি মরুভূমিতে রূপ নেয়। কবি বলছেন যে যদি আমাদের মানবিকতা বোধ জেগে ওঠে, তাহলে কি হবে? বৃক্ষ ফলশূন্য হবে না, আর ফসলের মাঠ পুড়ে ছারখার হবে না, ফসলের মাঠ ভরাট হবে, আর কৃষকের বুকে বিদ্রোহের আগুনও জ্বলবে না বলে কবি মনে করছেন। বলছেন যে অস্ত্র ব্যাপ্ত হলে নক্ষত্র খচিত আকাশ থেকে আগুন ঝরবে না। আমরা দেখছি কবি মনে করছেন যুদ্ধের যে ভয়াবহতা, যেটা মানবতাকে খুব সহজে স্পর্শ করে যায়, সেই ভয়াবহতার প্রসঙ্গটি এসে গেছে কবির কবিতায়। আধুনিককালে অনেক উন্নত মানের যুদ্ধাস্ত্র ব্যবহৃত হয়। এসবের বেশ কিছু আকাশ সীমায় প্রয়োগ করা হয়ে থাকে। এগুলোর ধ্বংস করার ক্ষমতা অনেক বেশি। কবি মনে করছেন এগুলি কেন ব্যাপ্ত হয়? হিংসা বিদ্বেষ, হ্যাঁ, হিংসা বিদ্বেষের কারণেই তো এসব অস্ত্র
নিক্ষেপ করা হয়। তো ভালোবাসা যদি ব্যর্থ হয় তাহলে হিংসার পরিবর্তে মানুষের মাঝে কি হবে? শুভবুদ্ধির বুদ্ধি জেগে উঠবে, আর মানুষকে এসব যুদ্ধের ভয়াবহতা স্পর্শ করবে না। মানুষের মাঝে কি নেমে আসবে? শান্তি নেমে আসবে বলে কবি মনে করছেন। মানুষের অনাচারে কি হচ্ছে? মানুষের অনাচারে তো এত এত মানুষ পঙ্গু হচ্ছে। কবি সেক্ষেত্রে কিসের কথা বলেছেন? যে আমরা কয়েক লাইন পরে গেলেই দেখব কবি বলেছেন এখানে দুটো দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রসঙ্গে এসছে, দুটো ভয়াবহ যুদ্ধের পরিণতির কথা নিয়ে এসছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা নাগাসাকিতে যে নৃশংস ঘটনা ঘটে গেছে, আণবিক বোমার আঘাতে যে বহু মানুষের আর্তনাদ, কবি মনে করছেন, কবি বলছেন সেটা আমরা জানি, ইতিহাস সাক্ষ্য দেয়। মৃত প্রজন্ম পরম্পরায় যে মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, মানুষের আর্তনাদ, হাহাকার, দীর্ঘস্থায়ী বেদনা কবিকে যুদ্ধ বিরোধী হতে শিক্ষা দেয়। আমরাও সেই শিক্ষায় নিয়ে থাকি ইতিহাস থেকে, কবির কাছ থেকে। কবি এখানে ট্রয়নগরীর কথা বলেছেন। ট্রয়নগরীর কথা তো আমরা জানি, প্রাচীন গ্রিসের স্থাপত্যকলার কি চমৎকার এক সুন্দর শহর, যে শহর মানুষের হিংসা বিদ্বেষের শিকার হয়েছে, মানুষের দম্ভের শিকার হয়েছে এবং বারবার ধ্বংসের মুখোমুখি হয়েছে। পৃথিবীর ইতিহাসে যুদ্ধের নির্মমতার এক চিরায়ত দৃষ্টান্ত হয়ে আছে এই ট্রয়নগরী। তো কবি এই কারণে যুদ্ধের অনিবার্য ক্ষতিতে আসলে উৎকণ্ঠিত। কবি যুদ্ধের কারণে যে বিপর্যস্ত পরিণতি, সে বিপর্যস্ত পরিণতি থেকে কবি মনে করছেন ভালোবাসাই কি করতে পারে, এই অবস্থা থেকে পৃথিবীবাসীকে রক্ষা করতে পারে। কবি শঙ্কিত, ভীত, সন্ত্রস্ত। কবি মনে করছেন একদিকে ক্ষমতালোভী মানুষের অনাচারে সাধারণ মানুষের জীবন বিপন্ন হচ্ছে, অন্যদিকে বিপন্ন হচ্ছে, তারপর নিশ্চিত ক্ষতি হচ্ছে। হ্যাঁ, ফলে কবির চেতনা জুড়ে কেবল লক্ষ মানুষের আর্তনাদ ভেসে উঠছে। কবি মনে করছেন মানুষের মাঝে, মানুষের হৃদয়ে যদি ভালোবাসার ফুল ফুটে, তাহলে এমন ভয়াবহ পরিণতি অন্তত তৈরি হবে না। ফলে যুদ্ধবিরোধী চেতনাই কবিকে এমন একটি সে অস্ত্রের মতো কবিতা লিখতে অনুপ্রাণিত করেছে। কবি মনে করছেন এর পেছনে মানুষের মাঝে যে জাত্যাভিমান আছে, যে নিজেকে শ্রেষ্ঠ জ্ঞান করার একটা অহংকারী মনোভাব আছে। কবি মনে করছেন এই অহংকারী আমাদের মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে আসা উচিত। ক্ষমতার লোভে মানুষে যুদ্ধ চলছে, লড়াই চলছে, আগুন ঝরছে, তাই না? সাধারণ মানুষের জীবন বিপন্ন হচ্ছে। কিসের জন্য? কাদের জন্য? প্রভুদের ক্ষমতার লোভের কারণে। সাধারণ মানুষ, শান্তিকামী মানুষ শান্তি পাচ্ছে না, তাদের জীবনে দুর্ভোগ নেমে আসছে, তাদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। মানুষের লোভ বেড়ে গেছে, তো তাই হিংসা হানাহানিও বেড়েছে, আর এতে করে মৃত্যুর হারও বেড়েছে। সাধারণ মানুষের শান্তি নষ্ট হচ্ছে। আমাদের চেতনায় কবি মনে করছেন, আমরাও মনে করছি, আমাদের মানবতাবোধে, মজলুমের চিৎকারে আমাদের মাঝে একটা অপরাধবোধ কাজ করছে। আমাদের মাঝে অপরাধবোধ আমাদেরকে নাড়া দিচ্ছে। আমরা দেখছি যে এই যে আজকের এই সভ্যতা গড়ে উঠেছে মানুষের ঘামের শ্রমের উপর ভিত্তি করেই তো সভ্যতা গড়ে উঠেছে। আবার সভ্যতার পতনে এই মানুষেরই অবদান।
সভ্যতার সৃষ্টি হতে হাজার হাজার বছর সময় লেগেছে একটা সভ্যতার সৃষ্টি হতে। এমন কত সভ্যতার সৃষ্টি হয়েছে আর ধ্বংস হয়েছে। মেসোপটেমিয়ার সভ্যতা, মিশরীয় সভ্যতা, প্রাচীন গ্রিক সভ্যতা, এই জাতীয় অনেক সভ্যতা তৈরি হয়েছিল। আবার যখন হিংসা হানাহানির মুখোমুখি হয়েছে, শিকার হয়েছে, তখন কি হয়েছে? যখন সবাই উভয় পক্ষ বিবাদ বিসম্বাদে মেতে উঠেছে, তখন ধ্বংস করতে মুহূর্ত লাগে না। আমরা তো জানি হিংসাই প্রতিহিংসার জন্ম দেয়। ফলে এই হিংসা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের পরস্পরের প্রতি সহমর্মী হতে হবে। তাহলে এই কবিতাটি আমাদের কি শিক্ষা দিল? আমাদের পরস্পরের প্রতি সহমর্মী হতে শিক্ষা দিল। মানুষকে সমস্ত মোহমুক্ত হয়ে, লোভমুক্ত হয়ে, বিচ্ছিন্নতার হাত থেকে বাঁচিয়ে এক সারিতে এনে দাঁড় করায় কি? ভালোবাসা। তো কবি মনে করছেন যে যে হাতিয়ারের ক্ষমতার কাছে মানুষে মানুষে যুদ্ধ, বিগ্রহ, ঘৃণা, বিদ্বেষ, অহংকার, জাত বৈষম্য এবং এসব কারণে বারবার পরাজিত হচ্ছে, কবি বলছেন এর বিপরীতে যে এই অবিনশ্বর হাতিয়ার, অমোঘ অস্ত্র যদি পৃথিবীতে ছড়িয়ে দেয়া যায়, তাহলে জগতের কল্যাণ, জগতের মানুষের কল্যাণ, পরিবেশের কল্যাণ বলে কবি মনে করছেন। যাই হোক, আমরা দেখছি কবি বলছেন সে অমোঘ অস্ত্র ভালোবাসা পৃথিবীতে ব্যক্ত করো। বলছেন এই ভালোবাসাই পারে পৃথিবীতে মরণাস্ত্রকে পরাভূত করতে। তো সবার মঙ্গলের জন্য, ভালোর জন্য, শান্তির জন্য কবি মনে করছেন শান্তির অস্ত্র ভালোবাসা দিয়ে সব মরণাস্ত্রকে পরাভূত করার আকাঙ্ক্ষা যেমন এই কবিতার মধ্য দিয়ে ব্যক্ত করেছেন, তেমনি বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বিদ্বেষের বিষবাষ্প অপসারণ করার জন্য এই কবিতার কবি মানবিক ভালোবাসার কথা বলেছেন। কবিতাটি আমরা পড়েছি। কবিতাটি পড়ে আমরা আশা করছি কবিতাটির বক্তব্য আমরা অনুধাবন করতে পেরেছি। এই কবিতায় আমরা বলছি যে কবিতাটির মধ্যে কবি স্বল্প ভাষায় গভীর ভাব প্রকাশ করেছেন। কবির প্রত্যাশিত ভালোবাসার যে প্রত্যাবর্তন কামনা করেছেন কবি এই কবিতায়, সেই কামনা কবি অত্যন্ত সহজ সরল অনাড়ম্বর ভাষায় ব্যক্ত করেছেন। এই পর্যায়ে আমরা দেখি যে তোমাদের যা পড়লাম শ্রেণীর কাজ, রচয়িতাকে বলতে আমাদের অসুবিধা নেই, এই মুহূর্তে আমাদের আর অসুবিধা হওয়ার কথা নয়। এই কবিতায় কবি কোন নগরীর কথা উল্লেখ করেছেন সেটা আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। কবিতায় কবি কোন অস্ত্র ফেরত চেয়েছেন সেটাও আমরা এই মুহূর্তে অনুধাবন করতে পারছি। কবির মতে অরণ্য কিভাবে সবুজ হবে বলে কবি মনে করছেন সেটা কি বলেছেন? অরণ্যের সৌন্দর্য এবং বিস্তৃতিকেই কবি আসলে বুঝিয়েছেন কবিতার মধ্য দিয়ে। আমরা একটা উদ্দীপক দিচ্ছি, উদ্দীপকটি আমরা দেখব, পড়ব খুব ভালো হবে। তারপর উদ্দীপকটি আমরা প্র্যাকটিস করব। আর যারা মনে করবে যে উদ্দীপকটি তোমরা একটু শেয়ার করবে পরস্পরের সাথে, যদি মনে করো যে ঠিক ভালোভাবে উপস্থাপন করতে পেরেছো তাহলে আত্মতৃপ্তিতে ভুগবে। যাই হোক, আগামী ক্লাসে আমরা সাম্যবাদী কবিতাটি নিয়ে আলোচনা করব এবং যে পাঠটি পড়ালাম সেই পাঠটি খুব ভালোভাবে পড়ে নেবে, কবিতাটিও ভালোভাবে পড়বে। সবাইকে ধন্যবাদ।